হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছে। বন্ধুরা, আমি উন্মুল কায়ের তিশা। আজকে আপনাদের সামনে যে গল্পটি বলবো তা একটি মেয়ের বাস্তব জীবনের গল্প। নাম প্রকাশে অনিচ্ছুক থাকায় গল্পটিতে ছদ্মনাম ব্যবহার করা হলো। একটি মেয়ের সাথে প্রতিদিন রাতে একজন যুবক এসে খুব খারাপ আচরণ করত। তার সাথে অনেক বাজে কাজ করত। কিন্তু যুবকটি তার সাথে এত কিছু করার পরেও মেয়েটি ঘুমের ভাব ধরে সব সহ্য করত। মেয়েটি কিচ্ছু বলতে পারত না। মেয়েটি তার হাতে বশ হয়ে যেত যতক্ষণ ছেলেটি খারাপ কাজে লিপ্ত থাকত। যুবক ছেলেটি কি এমন করত যার কারণে মেয়েটির সবকিছু লুটে নেওয়ার পরেও তাকে কিচ্ছু বলতো না? জানতে হলে পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন রাতে হাসিবা রুমে অদ্ভুত শব্দ করে। শব্দগুলো বিশেষ ব্যথা পেয়ে করে অথবা অন্য কোনো গোপনীয় কারণে করতে পারে। কারণ গোপন শব্দ শুনলেই বোঝা যায়। আবার কাকে যেন বলে খুব বেশি হয়ে যাচ্ছে। আর মেয়ের এই অদ্ভুত শব্দ আর কান্না হাসিবার মা বাবা প্রতিদিন তার রুম থেকেই শুনতে পাই। আসলে অদ্ভুত শব্দটি আর কথাগুলো হাসিবা বিবাহিত হলে চিন্তার বিষয় ছিল না তার মা বাবার জন্য। হাসিবা অবিবাহিত মেয়ে, কলেজ পড়ে। মা বাবার রুমের থেকে একটু দূরত্বে হাসিবার রুম। তবে একটু জোরে কথা বললে বা শব্দ করলে হাসিবার মা বাবার রুমে শুনতে পাওয়া যায়। হাসিবার মা খুব চিন্তিত। কারণ হাসিবা কি তাদের চোখের আড়ালে বাসায় ছেলে নিয়ে কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছে কি না, তা আবার আমাদের নিজেদের বাসায়। এরকম চিন্তা করতে করতে হাসিবার মা বাবার মন খারাপ হয়ে যায়। হাসিবার মা আজ রাতে না ঘুমিয়ে হাসিবার রুমের সামনে পাহারা দিচ্ছে। কিন্তু রাত গভীর হতেই কোনো এক অজানা কাজে মেতে উঠল হাসিবা। হাসিবার মা খুরশিদা খুব চিন্তায় পড়ে যায়। হাসিবাকে এই সব কথা সম্পর্কে লিপ্ত হওয়া নিয়ে জিজ্ঞেস করে কোনো লাভ হয়নি। খুরশিদা বেগম বলেছিল, হাসিবা, তুই কি আমাদের চোখ ফাঁকি দিয়ে বাসায় তোর কোনো ছেলে বন্ধুকে নিয়ে আসিস, আর প্রতিদিন রাতে আমাদের চোখ ফাঁকি দিয়ে খারাপ কাজ করছ? হাসিবা বলে, মা তুমি এসব কি বলছো? আমি কারোর সাথে প্রেম অবধি করি নাই, আর খারাপ কাজে লিপ্ত হওয়া তো দূরের কথা। আর যদি এমন কিছু হতো তাহলে সহস্র জায়গা আছে, ওইখানে যেতাম। তোমাদের সাথে এক ঘরে থেকে এমন কিছু কল্পনাই করতে পারি না। খুরশিদা বেগম মেয়েকে অবিশ্বাস করেনি। কারণ সে যা বলছে সব ঠিক কথাই। মেয়ে তো এমন কিছু চাইলে ঘরের বাইরে অনায়াসে করতে পারত। তাহলে কি হয় প্রতি রাতে হাসিবার ঘরে? মেয়ের উপর বিশ্বাস থাকলেও সন্দেহ যেন একটু রয়েই যায়। তাই খুরশিদা আজ রাতে মেয়ের রুমে লুকিয়ে থাকবে বলে সিদ্ধান্ত নিল। সন্তানের ভালো মন্দ দেখা মা বাবার কর্তব্য। আর খারাপ কিছু করে থাকলে শাস্তি দিতে হয়। তা না হলে জীবনে এমন ভুল বারবার করার সম্ভাবনা থাকে। তাই খুরশিদা বেগম একদিন রাতে চুরি করে হাসিবার খাটের নিচে লুকিয়ে পড়ে। আজ রাতে দেখবে কি হয়। এই রুমে তার মেয়ের সাথে, তাদের চোখের আড়ালে। এগুলো ভাবতে থাকে আর অপেক্ষা করতে থাকে। এইভাবে অনেক সময় চলে গেল। আর রাত গভীর হতে থাকে। তখন খুরশিদা দেখল উজ্জ্বল একটা লালচে বৃত্তাকার কি যেন হাসিবার রুমে প্রবেশ করেছে জানালার ছিদ্র দিয়ে। এই লালচে বৃত্তটির উজ্জ্বলতা আস্তে আস্তে বেশি হতে লাগলো। আর বৃত্তের আকার ও বড় হতে লাগলো। আর এটা যেন লালচে রঙের কোনো বৃত্ত নয়, এই যেন আগুনের তৈরি একটা বৃত্ত। খুরশিদা স্পষ্ট দেখতে পেল না। তবুও মেয়ের জন্য তার কষ্ট হলেও দেখার চেষ্টা করছে। আসলে সন্তানের জন্য মা বাবা সবকিছু করতে পারে। অবশেষে অস্পষ্টভাবে দেখল লালচে বৃত্তাকার জিনিসটা একটা সুদর্শন যুবকে রূপান্তর হয়ে যায়। খুরশিদার চোখ জ্বলে উঠে। আর সম্ভব হচ্ছে না তাকিয়ে থাকা। চোখ বন্ধ হয়ে আসছে। সাথে সাথে ঘুম চলে আসে। খুরশিদা গভীর ঘুমে মগ্ন। বেশ কিছু সময় পর খুরশিদার ঘুম ভেঙে গেল। আর দেখে ঘুম ঘুম ভাব অবস্থায় হাসিবা বাথরুমে গিয়ে গোসল করে। তবে হাসিবা গোসল করার সময় পানি পড়ার কোনো শব্দ হয় নাই। খুরশিদা বেগম আরো অবাক হয়ে যায় যখন দেখে ঘুম ঘুম ভাব অবস্থায় হাসিবা বাথরুম থেকে বেরিয়ে পড়ে। আর সেইম কাপড় পরে বেরিয়ে আসে। যে কাপড় পরে ঘুমিয়েছিল এই কাপড় পরে আবার বাথরুম থেকে বেরিয়ে পড়ে। তাহলে ভেজা কাপড়গুলো কই? আর চুল ও শুকনো কেন? খুরশিদার মাথায় আর কাজ করছে না।
একসময় সেন্সলেস হয়ে পড়ে। সকালে সূর্যের প্রথম কিরণে তার ঘুম ভেঙে গেল, আর দেখে হাসিবা ঘুমাচ্ছে। খুব সাবধানে লুকিয়ে হাসিবার রুম থেকে বেরিয়ে আসে। হাসিবার বাবা রতনকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর বলে, অফিসে যাবে না? রেডি হয়ে নাও। কিন্তু খুরশিদা, কাল রাতে কি হলো কিছুই তো বললে না। খুরশিদা বেগম বলে, বলবো, আগে অফিস থেকে আসো। খুরশিদা বেগম হাসিবাকে ডেকে দেয়। হাসিবা, মা উঠো। হাসিবা বলে, মা আর একটু ঘুমাই, কেন জানি সমস্ত শরীর ব্যথা করছে। খুরশিদা বেগম কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে, রান্না করে আর নাস্তা করতে হাসিবা আর রতন মানে তার বাবাকে ডাকে। রতন সাহেব নাস্তা করে অফিসে চলে গেল, আর হাসিবা নাস্তা করে কলেজ যাবে বলে রেডি হতে লাগলো। খুরশিদা বলে, কলেজে আজ যেতে হবে না। হাসিবা বলে, কেন মা? তখন হঠাৎ খুরশিদা বেগম তার মেয়ে হাসিবাকে 2টা ওষুধ খেতে দিল। হাসিবা বলে, মা এগুলো কিসের ওষুধ? খুরশিদা বলে, একটা পেইন কিলার আর অন্যটা জ্বরের। হাসিবা বলে, আমার তো শুধু শরীর ব্যথা, এগুলো কি অবশ্যই খেতে হবে? খুরশিদা বলে, অবশ্যই খেতে হবে। খুরশিদা বেগম মনে মনে বলছে, শরীমা, তোকে মিথ্যা বললাম, একটা পেইন কিলার আর অন্যটা তোর নিরাপত্তার। আর মা, তুই জানিসই না, কিন্তু আমি তো জানি তোর সাথে প্রতিদিন কেউ খারাপ কিছু করে। কিন্তু কে সে? মা, তুই আমাকে কি সত্য কথাটা বলবি? আর তাই আমি চাই না কোনো অঘটন ঘটুক, আর অনাকাঙ্ক্ষিতভাবে তোর অবস্থা খারাপ হয়ে যায়। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা পরিচয় দিব কিভাবে? কি পরিচয়ে বড় হবে সন্তান? অবশ্য নিজের মেয়ে মা হওয়ার চেয়ে খুশির খবর আর কোনো কিছু হয়তো পৃথিবীতে হয় না। কিন্তু মা, তুই নিজেও জানিস না তোর সাথে কি হয়, আর আমিও বুঝতে পারছি না এগুলো কেমনে সম্ভব, তাই মিথ্যা বললাম। খুরশিদা এগুলো ভাবতে ভাবতে হাসিবার রুম থেকে বেরিয়ে আসে, আর হাসিবা ওষুধ খেয়ে গাটা এলিয়ে দেয়, আর রাজ্যের ঘুম তার চোখে চলে আসে। বিকালে রতন সাহেব বাসায় ফিরে ফ্রেশ হয়ে যায় আর কফি খেতে বসে বেলকনিতে। আর খুরশিদা বেগম সব বলছে, কাল রাতে তাদের মেয়ের সাথে কি হয়েছিল। রতন সাহেব বেশ কিছুক্ষণ চিন্তা করে বলে, চলো তোমাদের নিয়ে একটু দেশের বাড়ি যাব। খুরশিদা বেগম বলে, হাসিবার কলেজ? রতন সাহেব বলে, মেয়ে থাকলেই তো কলেজ যাবে। মেয়ের ভালো চাও তো ওকে রাজি করিয়ে রেডি হয়ে যাও তাড়াতাড়ি। খুরশিদা অনেক কষ্টে হাসিবাকে রাজি করালো। বিনিময়ে হাসিবা 3000 টাকা বকশিশ নেই। হাসিবা অনেক খুশি, টাকা পেয়ে আরো ঘুরতে যাবে। রাত 8টায় গ্রামে পৌঁছে যায়। তবে রতন সাহেব এক মুহূর্ত দেরি না করে হাসিবা আর তার মাকে নিয়ে গেল কাদের মিয়ার কাছে। কাদের মিয়া রতন সাহেবের কলেজ ফ্রেন্ড, প্যারানর্মাল ব্যাপারে কাজ করে, গ্রামে থাকে বলে তার কাছে গ্রামে আসা। আর তার সহকারী হচ্ছে হানিফ হুজুর, খুব নাম করা একজন হুজুর। রতন সাহেবের সাথে হানিফ হুজুরের পরিচয় কাদের মিয়ার মাধ্যমে। রতন সাহেব খুরশিদার কাছ থেকে যা শুনল তা থেকে বুঝে গেছে কাদের মিয়া আর হানিফ হুজুর ছাড়া কেউ এই সমস্যার সমাধান করতে পারবে না, কারণ তারা অনেক নাম করা আধ্যাত্মিক সাধক। রতন সাহেব, খুরশিদা বেগম, হাসিবা বসে আছে কাদের মিয়ার সামনে। কাদের মিয়া বলে, মা, হাসিবা কেমন আছো? তুমি বাসার ভিতরে যাও, আমি তোমার আম্মু আব্বুর সাথে কিছু জরুরি কথা আছে, ওগুলো নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, বাসার ভিতরে তোমার রেনু আন্টি আছে, কি যেন রান্না করছে, যাও গিয়ে তোমার রেনু আন্টির সাথে গল্প করো। কাদের মিয়া তাদের পাশের ফ্ল্যাট থেকে হানিফ হুজুরকে ডেকে আনে। অবশ্য রতন সাহেব কাদের মিয়াকে আগে বলে রেখেছে তার পুরো পরিবার কাদের মিয়ার বাসায় রাতে থাকবে। কাদের মিয়া জানে কোনো জরুরি ব্যাপারে রতন আসছে, কারণ এখন অফিসে রতনের কোনো ছুটি নেই। বেড়াতে আসলে ছুটি পেলে আসতো, আর গ্রামে এসে তড়িঘড়ি করে তার বাসায় চলে আসে। তাই কাদের মিয়ার মনে হচ্ছে ব্যাপারটা মারাত্মক কিছু হবে। তাই কাদের মিয়া সময় নষ্ট না করে মূল কথার প্রসঙ্গে চলে আসে। অবশেষে খুরশিদা বেগম, রতন সাহেব, কাদের মিয়া আর হানিফ হুজুর মিলে বসে আছে, আর খুরশিদা বেগম সব বলছে। কাদের মিয়া আর হুজুর সব মনোযোগ দিয়ে শুনেছে সবকিছু। হঠাৎ করে বেশ কিছুক্ষণ পর রেনু এসে বলে, বাহরে, খুরশিদা ভাবি আমার সাথে একটু দেখাও করেননি অভিমানী কণ্ঠে। চলেন চলেন।
ডিনার করে নি। কাদের মিয়া বলে, রেনু তুমি রেডি করো খাবার, আমরা আসছি। আর হাসিবা মাকে নিয়ে আসো। একসাথে সবাই বসে ডিনারটা করে ফেলি। সবাই ডিনার শেষে কাদের মিয়া বলে, খুরশিদা ভাবি আপনি আর রেনু ঘুমিয়ে পড়েন। রেনু বলে, একদম না, আমি ও দেখতে চাই। হাসিবা মাকে কোনো বান্দর এইভাবে ডিস্টার্ব করে। কাদের মিয়া বলে, যাও, বেশি কথা বলিও না, ভাবিকে নিয়ে ঘুমিয়ে পড়ো। খুরশিদা কিছু বলছে না, কিন্তু তার ও ইচ্ছে মেয়ের কাছাকাছি থাকার। রতন সাহেব আগেই বলে দিয়েছিল, কাদের মিয়া যেমন বলবে তেমনই করবে। তাই খুরশিদা চুপচাপ থেকে রেনুর সাথে ঘুমাতে যায়। কিন্তু রেনু বা খুরশিদা কারোর চোখে ঘুম ছিল না। হাসিবার চিন্তায় মন অস্থির হয়ে আছে। কাদের মিয়া, রতন, হানিফ, হুজুর আর হাসিবা একটা রুমে গেল। হাসিবা বলে, বাবা আমি ঘুমাবো। রতন সাহেব বলে, কাদের মিয়া, খুরশিদা আর রেনু ভাবিকেও ডাকো। তুই বকা দিয়ে ভুল করেছিস, আর ওদের দোয়া পড়ে হানিফ, হুজুর ফু দিয়ে দিলে কিছু হবে না। কাদের মিয়া রেনুকে বলে, সরি, রাগ করিও না, তোমাদের কিছু হবে এই ভয়ে আসতে নিষেধ করেছিলাম। রেনু আর খুরশিদা আসলো। হানিফ, হুজুর ফু দিয়ে দিলেন দোয়া পড়ে। অন্যদিকে হাসিবা ঘুমিয়ে পড়ল। রাত তখন আস্তে আস্তে গভীর হতে থাকে। সবাই বসে আছে। হাসিবাকে একটা বৃত্তের ভেতরে আবদ্ধ করে রাখে ঘুমন্ত অবস্থায়। অবশ্য হাসিবা ঘুমিয়ে পড়াতে কাদের মিয়ার কাজ আরও কমে যায়। সব ভালো, কিন্তু ভালো নয়। কিছু করতে গেলে বাধা আসবে না এমন কি হয় নাকি? ঠিক তখনই লালচে বৃত্তটির প্রবেশ ঘটে রুমে। কাদের মিয়ার মুখে যেন হাসি ফুটে ওঠে। সে মনে করেছে যে সে নিমিষেই লালচে বৃত্তটিকে নিজের অধীনে আনতে পারবে। কিন্তু একটু পর হাসি মুখটা যেন নিমিষেই কালো হয়ে গেছে। লালচে বৃত্তটির তীব্রতা অনেক বেশি, যার ফলে কাদের মিয়া, রেনু, খুরশিদা, হানিফ, হুজুর, রতন সবারই তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছে। এক পর্যায়ে তাদের সবার চোখ জোড়া জ্বলতে শুরু করে, আর যার ফলে সবাই চোখের জ্বালা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। রাত যখন শেষের পথে সবার প্রথমে কাদের মিয়ার চোখ খোলে, তখনই দেখে হাসিবা ঘুমাচ্ছে। তবে তারা যে বৃত্তের ভেতরে হাসিবাকে আবদ্ধ করে রেখেছিল সেই বৃত্তের অস্তিত্ব আর নেই। তাহলে তাদের সবার চোখের আড়ালে আবার সেই এসে তার কাজ করে চলে যায়। অথচ হাসিবা বেচারি কিছুই জানে না। কিন্তু হাসিবাকে দেখে একদম বোঝা সম্ভব হচ্ছে না যে তার সাথে কেউ কাল রাতে অবিশ্বাস্য কিছু করেছে। অথচ মেয়েটি যেভাবে ঘুমিয়েছিল ঠিক একইভাবে এখনো শুয়ে আছে। কাদের মিয়া যেন আর কিছু ভাবতেই পারছে না। এর কিছু সময় পর সবাই জেগে ওঠে। কাদের মিয়া রেনুকে নাস্তা রেডি করতে বলে, আর রতন সাহেব আর খুরশিদাকে রেস্ট নিতে বলে, আর হাসিবাকে ঘুম থেকে না জাগাতে বলে। আর কাদের মিয়া বলে, হানিফ, হুজুর আসেন, আমাদের ওয়ার্কিং রুমে যাই, খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কাদের মিয়া আর হানিফ, হুজুর এখন বসে আছে একটা অন্ধকার রুমে, যেটা তাদের কাজ করার রুম। তারা ধ্যান করছে। কাদের মিয়া বীর বীর করে মন্ত্র উচ্চারণ করেছে, আর হানিফ, হুজুর কুরআন শরীফ পড়ে তার অনুগত জিনকে ডাক দিচ্ছে। কাদের মিয়া তার শক্তি দিয়ে বোঝার চেষ্টা করছে কি হয়েছে, আর হানিফ, হুজুর জিনকে উপস্থিত করার চেষ্টা করছে। অতঃপর হানিফ, হুজুরের জিন হাজির হয়, আর হানিফ, হুজুর জিজ্ঞেস করলো, হাসিবার সাথে এমন কেন হচ্ছে, আর কি হচ্ছে, আর আমরা কিছু করতে পারছি